রপ্তানি বহুমুখীকরণের চিন্তা ভাবনা করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। প্রবাসীদের আরও বিনিয়োগের আহ্বান। চকবাজার ট্র্যাজেডিতে আরও 2 জনের মৃত্যু। নিমতলী সুপারিশ বাস্তবায়নের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় জানতে চান হাইকোর্ট। বোতলজাত পানি মানসম্মত না হওয়ায় 7 কোম্পানির লাইসেন্স স্থগিত, 3টিকে কারণ দর্শানোর নোটিশ। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা, কাউকে বাধা দেয়া হচ্ছে না বলছে ছাত্রলীগ। সহাবস্থান না থাকার অভিযোগ ছাত্র দলের। পাকিস্তানের জঙ্গি আস্তানায় ভারতের বিমান হামলা, 300 নিহত দাবি দিল্লির। পাল্টা জবাবের হুঁশিয়ারি ইসলামাবাদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি প্রণব চক্রবর্তী এবং আমি ফারজানা আছি। এছাড়া সংবাদ আরও থাকছে। ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অভিনব উদ্যোগ, 60 একর জমিতে বিষমুক্ত ফসল উৎপাদন। দেশের উন্নয়নে পরিকল্পিত বিনিয়োগে প্রবাসীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনাবাসী প্রকৌশলীদের প্রথম সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, রপ্তানিকে বহুমুখীকরণের চিন্তা করছে সরকার। বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নে প্রবাসী প্রকৌশলীদের জ্ঞান কাজে লাগাতে হবে বলেও জানিয়েছেন তিনি। আকবর হোসেন সুমনের রিপোর্ট। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে প্রবাসী বাংলাদেশিরা। বিদেশে থাকা প্রকৌশলীরা এবার তাদের মেধা কাজে লাগিয়ে দেশের অগ্রযাত্রায় এগিয়ে আসতে চান। সরকারও তাদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। প্রবাসীদের বিনিয়োগে আকৃষ্ট করতে ঢাকায় 2 দিনের এই অনিবাসী প্রকৌশলী সম্মেলন। সম্মেলনে অংশ নিচ্ছে 30 দেশের 300 প্রকৌশলী। সম্মেলনে জাতীয় পরিবহন ব্যবস্থার উন্নয়ন, স্যাটেলাইট, সাইবার নিরাপত্তা সহ ন্যানো প্রযুক্তি, নগর পরিকল্পনা উন্নয়ন, জ্বালানি ও বিদ্যুৎ বিষয়ে আলোচনা হবে। সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার। বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিয়েছি। আগে এগুলি সবই কিন্তু সরকারি ছিল। উন্মুক্ত করে দেওয়ার উদ্দেশ্য দুটো। একটা হচ্ছে দেশে বিনিয়োগ বৃদ্ধি হবে, আমার দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। দ্বিতীয়টা হচ্ছে আমার বিদেশি বিনিয়োগ আসবে, বা আমাদের যারা অনাবাসী বিদেশে আছেন তারাও দেশে আসবেন, একটা সময় তারাও বিনিয়োগ করবেন, সেটাও আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল। প্রবাসীদের অবদানের কথা স্বীকার করে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগেরও আহ্বান জানান সরকার প্রধান। আমরা যদি বিশ্বকে না দেখি, বিশ্বে না যাই, তাহলে আমরা জানবো কি করে যে বিশ্বের অন্য জায়গায় কি হচ্ছে না হচ্ছে, কিভাবে উন্নয়ন হচ্ছে। সেই জ্ঞান অর্জনের যে সুযোগটা আপনারা অর্জন করেছেন, আজকে আপনারা বাংলাদেশের উন্নয়নে শরিক হতে চান, কাজে লাগাতে যান, আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এই উদ্যোগটা আপনারা নিয়েছেন। পেশাগত দায়িত্ব পালনে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে ওঠারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের সমস্ত জ্ঞান বুদ্ধি সব আমরা যদি জনগণের কল্যাণে কাজ করার কথা চিন্তা করি, তাহলে কিন্তু একটা দেশকে উন্নত করা খুব কঠিন কিছু না। শুধু ব্যক্তি স্বার্থের কথা চিন্তা না করে জনগণের স্বার্থের কথা চিন্তা করা, এটাই হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কোনো জমি অনাবাদি না রাখার পরামর্শ দিয়ে রপ্তানিকে বহুমুখী করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনৈতিক অগ্রগতির সূচকে বিশ্বের শীর্ষ 5টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় 2 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 69 জনে। এদিকে 28 ফেব্রুয়ারি থেকে কেমিক্যাল কারখানা ও গুদাম সরাতে মাঠে নামছে টাস্ক ফোর্স। বিস্তারিত জানাচ্ছেন আহমদ বাবু। গেল 20 ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল থেকে 67 জনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। গেল রাতে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জন মারা যায়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 69 জনে। 4 সন্তানের জনক আনোয়ার হোসেন রাজবাড়ী থেকে রাজধানীতে এসে রিকশা চালিয়ে সংসার চালাতেন। ঘটনার সময় আনোয়ার হোসেন চুড়িহাট্টায় অগ্নিদগ্ধ হয়। বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকার পর গতরাতে মারা যান তিনি। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারটি। রিক্সা চালাচ্ছিল, কোনো যানজটের কারণে উনি তো সরতে পারে নাই। কারখানা শ্রমিক ময়মনসিংহের মোহাম্মদ সোহাগও গতরাতে মারা যান। কিন্তু যে বিল্ডিংয়ে আগুন লাগছে সেই বিল্ডিংয়ে ছিল। 10-17 মিনিট কথা বলার পরে আর তার সাথে কোনো কন্টাক্ট হলো না। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা জেলা প্রশাসন নিহত পরিবারকে আর্থিক সহায়তা করছে। লাশ হস্তান্তরের সময় আমরা প্রাথমিকভাবে দাফন কাফনের জন্য 20,000 টাকা করে দিই। লাশটা তাদেরকে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করলাম আজকে। একটা আনোয়ার হোসেন আর সোহাগ। হাসপাতালে ভর্তি বাকি 7 জনের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। 7 জন আছে এখন, তার মধ্যে 3 জনকে আমরা ছেড়ে দেওয়ার চিন্তা করছি, আর বাকি যে আছে তারা কিন্তু এখনো স্টেবল না। এদিকে বার্ন ইউনিটে আহতদের দেখতে আসেন 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম ও সমাজ কল্যাণ মন্ত্রী। 3 মাসের মধ্যে এই কেমিক্যালের সঙ্গে যারা জড়িত ব্যবসায়ী আছে তাদের ব্যবসাগুলো ওই কেরানীগঞ্জে স্থানান্তর করতে হবে। জায়গা যদি ঠিক করা হচ্ছে সেই জায়গায় বল প্রয়োগ করে হলেও এদেরকে সরিয়ে দিতে হবে। আগুনে দগ্ধ রোগীদের জন্য আমরা এখানে অর্থ প্রদান করে গেলাম। আগামী দিনে তাদের সহায়তার জন্য আরও যদি কিছু করা লাগে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে তা করার প্রতিশ্রুতি দিচ্ছি। চুরিহাট্টায় ওয়াহেদ ম্যানশনের সামনের রাস্তা এখনো বন্ধ রাখা হয়েছে। দুপুরে মানবাধিকার কমিশনের গঠিত তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করে। তারা বলেন, রাষ্ট্রের উচিত সকল নাগরিকদের নিরাপত্তা দেওয়া। রাষ্ট্র যেভাবে এগিয়ে এসেছে এই পরিস্থিতিতে আমরা আশা করি আমাদের যে সুপারিশমালা থাকবে সেগুলো বাস্তবায়নের জন্য রাষ্ট্র সেভাবে এগিয়ে আসবে। পুরনো ঢাকার কেমিক্যাল কারখানা ও মজুদ ছড়াতে 28 ফেব্রুয়ারি থেকে মাঠে নামছে টাস্ক ফোর্স। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে নিমতলির ঘটনায় গঠিত তদন্ত কমিটির 17 দফা সুপারিশ বাস্তবায়নে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। বিচারপতি FRM নাজমুল আহসান ও KM কামরুল কাদেরের বেঞ্চ এ আদেশ দেন। একই রুলে সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে জনগণের জানমালের নিরাপত্তায় বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ কেন করা হবে না তাও জানতে চান আদালত। সচেতন হলে এ ধরনের ঘটনায় প্রাণহানি অন্তত 80% কম হতো বলেও পর্যবেক্ষণে মত দেয়া হয়। শাকের আরজুর রিপোর্ট। 20 ফেব্রুয়ারি চকবাজারের চুরিহাট্টায় আগুনে প্রাণ হারান 69 জন। আবাসিক ভবনের নিচে কেমিক্যালের গোডাউন, লাইটারের রিফিল এবং বডি স্প্রের মজুদ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। 10 বছর আগে পুরান ঢাকার নিমতলিতেও ঘটে একই ধরনের অগ্নিকাণ্ড। ওই ঘটনায় তদন্ত কমিটি 17টি সুপারিশ আজও বাস্তবায়ন হয়নি। কমিটির সুপারিশ বাস্তবায়ন, ক্ষতিপূরণের দাবিতে 4টি রিটের শুনানি হয় হাইকোর্টে। শুনানিতে আমলাদের উদাসীনতাকে দায়ী করেন হাইকোর্ট। রুলে সুপারিশ বাস্তবায়নের সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চান হাইকোর্ট। যে আমাদের দেশের এমন যদি সুপারিশ হয় এবং সেই সুপারিশ যদি প্রকৃতপক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি সেটা না মানেন তাহলে তো খুবই দুঃখজনক এবং সেটা আদালত কখনো অ্যাপ্রুভ করে না। মানুষের জানমাল এবং নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কেন বিদ্যমান আইন যথোপযুক্তভাবে সক্রিয়ভাবে বাস্তবায়ন করা হবে না সেটিও কিন্তু রুলের একটি অংশ। চকবাজার ট্র্যাজেডির পর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ আদালতে তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, এ ধরনের ঘটনা রোধে সরকারের সদিচ্ছা রয়েছে। একা প্রধানমন্ত্রীর সব সামাল দেওয়া সম্ভব না। এখানে সরকারি কর্মচারী এবং অন্যান্য যারা আছেন সবাইকে এই প্রধানমন্ত্রীর ইচ্ছা বা তার নির্দেশ সে অনুযায়ী কাজ করা উচিত। বাস্তবায়ন করার বিষয়ে অনেকগুলো ব্যাপার নির্ভর করছে। সেখানে হলো এই যে পুরনো শহর যেখানে আছে সেগুলোকে কিভাবে নতুন করা যায়, রাস্তাঘাটের ব্যবস্থা করা যায়। মন্ত্রিপরিষদ সচিব, শিল্প সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব সহ সংশ্লিষ্টদের 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্ট বিভাগ 3টিকে স্ট্যান্ড ওভার করেছেন, 4 সপ্তাহ পরে শুনবেন। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বোতলজাত পানি মানসম্মত না হওয়ায় 7টি কোম্পানির লাইসেন্স স্থগিত 3টিকে শোকজ করেছেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে 1 সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত এ সময় বলেন, 2013 সালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পরও এখনো কোনো হটলাইন চালু করতে পারেনি। মঙ্গলবার 10টি বোতলজাত পানির কোম্পানির বিষয়ে প্রতিবেদন জমা দেয়া হয় আদালতে।
আমরা আগামী 5 তারিখ মঙ্গলবারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বোতলজাত পানীয় সম্পর্কে কী পদক্ষেপ নিয়েছেন এবং নেবেন সে ব্যাপারে ওভারঅল একটা রিপোর্ট আমরা মাননীয় আদালতে উপস্থাপন করব। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছে ছাত্রলীগ, ছাত্রদল সহ বেশ কয়েকটি সংগঠন। মনোনয়নপত্র জমা দিয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছে সব সংগঠন। পরিবেশ নিয়ে অভিযোগও রয়েছে অনেকের। জসিম জুয়েলের রিপোর্ট। প্রায় 3 দশক পর 11ই মার্চ হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। অংশ নিচ্ছে প্রায় সব ছাত্র সংগঠন। নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ। সকাল 9টা থেকে দুপুর 12টার মধ্যে নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা নিজ নিজ হলে মনোনয়নপত্র জমা দেয়। এরপর ডাকসু চত্বর ও মধুর ক্যান্টিনে বিভিন্ন ছাত্র সংগঠনের মিছিল আর স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। সকালে মহসিন হলে মনোনয়নপত্র জমা দেন ছাত্রলীগের ভিপি প্রার্থী রেজাউনুল হক চৌধুরী শোভন। এরপরে মনোনয়ন জমা দেন কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা। নির্বাচনে সহায়ক পরিবেশ আছে বলে দাবি ছাত্রলীগের, তবে ভিন্ন মত আছে। তারা যদি ক্যাম্পাসে না আসে এবং সাধারণ শিক্ষার্থীরা যদি তাদেরকে যদি সেভাবে গ্রহণ না করে, এখানে তো সহাবস্থানের বিষয় না, আমরা তো তাদেরকে বাধা দিচ্ছি না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সদিচ্ছা থাকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার, তারা সেই পরিবেশ এনশিওর করতে পারবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হচ্ছে যে সহাবস্থান নিশ্চিত আছে। আমরা আসলে এখনো আতঙ্কিত যে সামনের দিনগুলোতে আসলে কি অবস্থার সৃষ্টি হয়। দুপুরে সূর্য সেন হলে ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান মনোনয়নপত্র জমা দেন। পরে সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ে এখনো সহ অবস্থান নিশ্চিত হয়নি, তারপরও নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানান তিনি। আমি কোনো বাধার সম্মুখীন হয়নি, বাট মানে ডে বাই ডে আজকে যেহেতু মনোনয়ন ফর্ম জমা দিলাম, আমি যখন প্রচারণায় নামবো তখন পরিস্থিতি দেখে আমি সিদ্ধান্ত নিব যে কি করব না করব। মানে এখন পর্যন্ত পরিবেশ মোটামুটি ভালো। প্রশাসন নির্বাচন আয়োজন করতে তাদের আন্তরিকতা রয়েছে, কিন্তু নির্বাচনকে সুষ্ঠু করার বিষয়ে তাদের আন্তরিকতা নেই। প্রশাসনের সদিচ্ছা থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করেন ছাত্র নেতারা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সিটি নির্বাচনের প্রচার শেষ মধ্যরাতে। ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান আতিকের, জয় নিয়ে শাফিনের আশাবাদ। বিমান ছিনতাই চেষ্টা বিচ্ছিন্ন ঘটনা বললেন আইজিপি, পলাশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। মধ্যরাতে শেষ হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনের প্রচার। শেষ সময়ে 5 মেয়র প্রার্থী ব্যস্ত প্রচারের মাঠে। ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম। আর জাতীয় পার্টির শাফিন আহমেদ সহ অন্য প্রার্থীরাও জয়ের ব্যাপারে আশাবাদী। মাহমুদ হাসানের রিপোর্ট। 28 ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচন। শেষ সময়ে তাই ভোটের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। লিফলেট দিয়ে নানা প্রতিশ্রুতিতে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা। নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম নগরীর বিভিন্ন স্থানে দিনভর জনসংযোগ করেন। প্রচার কাজের মাঝে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। ভোটের দিন ভোট কেন্দ্রে গিয়ে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান জানান তিনি। নির্বাচনটা যদি আরেকটি দল আসতো আরো বেশি প্রতিদ্বন্দ্বীপূর্ণ হতো। 28 তারিখে আসেন, আপনাদের নাগরিক অধিকার, আপনার ভোট আপনি দিবেন। এই নাগরিক অধিকারের জন্য আমি মনে করি আগামী পরশুদিন সরকারি ছুটি ঢাকা উত্তরে, সবাই আসবেন এবং আপনাদের ভোটকে আপনারা দিয়ে আপনাদের ভোটকে নিশ্চয়তা করবেন, আপনাদের গণতন্ত্রের অধিকার আপনারা প্রতিষ্ঠিত করবেন। দিনভর প্রচারে ব্যস্ত ছিলেন জাতীয় পার্টির শাফিন আহমেদও। সুষ্ঠু নির্বাচন হলে জিতবেন বলে দাবি করেন এই ব্যান্ড তারকা। যে উন্নয়ন আমরা শুরুর দিকে দেখেছিলাম 80 দশকের, সেটার প্রবর্তক কিন্তু আমাদের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। ঢাকা শহরে 80 দশকে আমরা যেগুলো নিয়ে গর্ববোধ করতাম যে ঢাকা শহরে পরিবর্তন আসছে, সেইটার ধারাবাহিকতা আমি ধরে রাখব। জয়ী হলে উন্নত নাগরিক সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন সব প্রার্থী। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। পিলখানা হত্যাযজ্ঞের সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোথায় ছিলেন তা জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, সে রহস্য জানা গেলে এ হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটিত হবে। ফেনী সার্কিট হাউসের সড়ক ও জনপদ অধিদপ্তরের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় তিনি আরও বলেন, মির্জা ফখরুল কেঁচো খুঁড়তে চাইলে বিষধর সাপ বেরিয়ে আসবে। ওবায়দুল কাদের দাবি করেন, সেদিন সকাল থেকে 24 ঘন্টা খালেদা জিয়ার অবস্থান কেউ জানত না।
তৃণমূলের তালিকা থেকেই উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়া হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মির্জা ফখরুল ইসলাম সাহেবের কাছে আমি জানতে চাই যে তারা বেগম খালেদা জিয়াকে 24 ঘন্টা ধরে কোথায় লুকিয়ে রেখেছিলেন এবং কেন তাকে পালিয়ে লুকিয়ে থাকতে হলো 24 ঘন্টা। এর সঙ্গে এই হত্যাকাণ্ডের যে রহস্যময় দিকটা তিনি উন্মোচন করতে চাচ্ছেন এর কোনো যোগসূত্র আছে কিনা সেটা আমাদেরকে ভেবে দেখতে হবে। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাদের বিদেশিদের কাছে ধর্ণা দেয়া রাজনৈতিক দেউলিয়াত্মপনারই বহিঃপ্রকাশ। সচিবালয়ে ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সাথে মতবিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তথ্যমন্ত্রী। নির্বাচনে পরাজয়ে গণশুনানির আগে এই নেতাদেরই গণশুনানি প্রয়োজন উল্লেখ করে নির্বাচনে কোন নেতার কি ভূমিকা ছিল তা নিজেদেরই খতিয়ে দেখার পরামর্শ দেন তিনি। এছাড়া বাংলাদেশ টেলিভিশনের ভারতে টেরিস্ট্রিয়াল সম্প্রচারের বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের খসড়া দেশটির সরকারের কাছে পাঠানো হয়েছে বলেও জানান হাসান মাহমুদ। বিএনপি কিংবা ঐক্যফ্রন্ট ঘন ঘন বিদেশিদের সাথে দেখা করার মাধ্যমে তাদের রাজনৈতিক দেউলিয়াত্বই প্রকাশ পায় এবং তারা যে কোনো কিছু হলেই দেশে বিদেশিদের কাছে ধর্ণা দেয়। এটি দেশকে শুধু অপমানিত করে তা নয়, তাদের নিজেদেরকে অপমানিত করা হয়, তাদের দলকে অপমানিত করে। আমি মনে করি তাদের ধর্ণা দেওয়া উচিত জনগণের কাছে, বিদেশিদের কাছে নয়। নাম পরিবর্তন করে খোলস পাল্টে স্বাধীনতা বিরোধী জামাত যে নামেই রাজনীতিতে আসুক না কেন মানবতা বিরোধী অপরাধের দায়ে দলটি এবং এর নেতাদের বিচারের মুখোমুখি হতেই হবে। সচিবালয়ে স্টেট গভর্নরের 25 সেপ্টেম্বরকে বাংলাদেশ ইমিগ্রেশন ডে ঘোষণাপত্র গ্রহণ অনুষ্ঠানে আইনমন্ত্রী একথা বলেন। তিনি আরও বলেন, 30 ভাগ বিচারক জুডিশিয়াল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। আমাদের মুক্তিযুদ্ধের চলাকালীন সময় তারা মানবতা বিরোধী যে অপরাধ করেছে তাদেরকে সেই অপরাধের জন্য বিচার। আপনারা এটাও জানেন, ফৌজদারি কোনো অপরাধ কিন্তু তামাদি হয় না। জামাতে ইসলাম যেই রূপেই আসুক না কেন, তৎকালীন জামাতে ইসলামের যারা ছিল তারা এই জামাতে ইসলাম এই অপরাধ করার মধ্যে যদি সম্পৃক্ত থেকে থাকে তাহলে নিশ্চয়ই আদালতে তাদের জবাবদিহি করতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বারবার বলার পরও গত 3.5 মাস কারাবন্দী খালেদা জিয়াকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। এ কারণে তার অসুস্থতা আরও বেড়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন বিএনপির মহাসচিব। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং তাকে নিঃশর্ত মুক্তি প্রদান করতে হবে এবং এটা কোনো কাল বিলম্ব করা যাবে না। এই কাল বিলম্ব করলে এবং দেশনেত্রীর যদি কোনো শারীরিক ক্ষতি হয় এবং তার যদি কোনো ক্ষতি হয় তার সমস্ত দায় দায়িত্ব কিন্তু এই সরকারকে, যারা জনগণের দ্বারা নির্বাচিত নয়, তাদেরকে গ্রহণ করতে হবে। যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল তা বাস্তবায়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের 31তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে সবাইকে সোনার বাংলা নির্মাণ করার শপথ নিতে হবে। প্রণব চক্রবর্তী রিপোর্ট। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে গড়া সংগঠন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। হাঁটি হাঁটি পা পা করে 32-এ পা দিল সংগঠনটি। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে শত শত কচি মুখগুলো যেন এক একজন শেখ রাসেল। সংগঠকদের দীপ্ত আহ্বান, ছড়িয়ে পড়তে হবে বাংলার আনাচে কানাচে দেশ গঠনের শক্ত হাতিয়ার হয়ে। সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে গড়ে তোলে একটি প্রতিষ্ঠান
আমরা গড়ে তুলব, এটা আশা করি। আমরা চাই যে প্রতিটা ঘরে ঘরে আমরা শেখ রাসেল শিশু কিশোর হয়ে যাবে, শেখ রাসেল তৈরি হবে। জাতীয় জাদুঘরে আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল তা আজও অধরা। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানান তারা। আমরা যে পতাকার জন্ম দিয়েছিলাম 1971 সালে মুক্তিযুদ্ধ করে, সেই পতাকা আপনারা বহন করবেন। সকল ষড়যন্ত্র চক্রান্ত ব্যর্থ করে দিয়ে আপনারা বঙ্গবন্ধু সোনার বাংলা, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপনারা প্রতিষ্ঠিত করবেন, সেই প্রত্যাশা রাখি। শেখ রাসেল পরিষদ তোমরা যারা করেছো, তোমাদেরকে একটু ব্যতিক্রম ধর্মী মানুষ হতে হবে। অনুষ্ঠানে যোগ দেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ৭৫-এ হত্যাযজ্ঞ দেশকে অনেক পিছিয়েছে। শোককে শক্তিতে পরিণত করে সমাজের স্বার্থে মেধাকে বিলিয়ে দিতে হবে দেশের তরে। আজকের এই শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। আমাদেরকে এখন থেকে দৃঢ় প্রত্যয় নিতে হবে, আমাদেরকে শপথ নিতে হবে, আমরাই বাংলাদেশের সঠিক ইতিহাস উন্মোচন করে এই ধরনের দালালদেরকে আমরা প্রতিহত করব, শুধু নয় এদেরকে আমরা নির্মূল করব। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। সবশেষ মুক্তিযুদ্ধ নিয়ে শিশুদের নানা পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সম্প্রতি বাংলাদেশ আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচনে পরাজিত দল নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপিও বিতর্ক তুলছে বলে অভিযোগ করেন তিনি। অতীতের মতো এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন তোফায়েল। পুরান ঢাকাকে বাসযোগ্য করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তোফায়েল আহমেদ। পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তৃতা করেন ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন সহ বিশিষ্টজনেরা। বিমান ছিনতাইয়ের চেষ্টা বিচ্ছিন্ন ঘটনা মন্তব্য করে পুলিশের মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো। রাঙ্গামাটি পুলিশ লাইনে নবনির্মিত জেলা পুলিশের অস্ত্রাগার এবং ৩টি উপজেলা থানা ভবন ও একটি পুলিশ ফাঁড়ি উদ্বোধন করেন আইজিপি। পরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে জানিয়ে তিনি বলেন, পার্বত্য এলাকায় পুলিশের সক্ষমতা বাড়াতে সব রকম সুবিধা নিশ্চিত করা হবে। ট্যুরিস্ট ও নৌ পুলিশের নিরাপত্তা আরও জোরদার করা হবে বলেও জানান তিনি। একটা ঘটনা দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করা যায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা সার্বিক বিষয়। আমি মনে করি পুলিশ প্রধান হিসেবে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে স্বাভাবিক এবং বাংলাদেশ পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে। এদিকে বিমান ছিনতাই চেষ্টাকারী নিহত পলাশের দাফন হয়েছে নারায়ণগঞ্জে। এর আগে তার বাবা শনাক্ত করলে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। নিহত পলাশ উচ্ছৃঙ্খল ও বেপরোয়া ছিল বলেই জানিয়েছে পরিবার। পুলিশ বলছে, বিদেশে পাঠানোর নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগও আছে তার বিরুদ্ধে। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। দুবাইগামী বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় কমান্ডো অভিযানে নিহত পলাশ আহমেদের মরদেহ রাত ৩টার দিকে শনাক্ত করেন তার বাবা পিয়ার জাহান। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দুধকাটা গ্রামের বাড়িতে নেওয়া হয় পলাশের মরদেহ। পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এলাকায় ও স্বজনদের কাছে পলাশের পরিচয় উচ্ছন্নে যাওয়া ছেলে, তাই তার অপমৃত্যু বাবা পিয়ার জাহানের মনে দাগ কাটেনি। 4 মাস যদি বাড়িতে আসতো, হয়তো আমি বাইরে থাকলে আইতো না, ফলা থাকতো, আমি বিয়ে করতো। আব্বা আমি বিদেশ যাইতেছি গিয়া, তো আমার লোক দোয়া করো। আমি বলছি, তোর লোক দোয়া করবো কি, তুই তো কথাবার্তা শোনস না, তো যদি যাস গা তো ভালো হয়ে চলিস, ভালো হয়ে থাইস, এতটুকু হলো কথা। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বিদেশে কর্মী পাঠানোর নামে এলাকার অনেকের কাছ থেকেই টাকা হাতিয়ে নিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। সে এলাকাবাসীর কাছ থেকে যে বিভিন্ন সময় দুবাই বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য টাকা পয়সা নিত, তার বিরুদ্ধে একটা চিটিংয়ের তার অভ্যাস ছিল। সে এখানে 20-25 দিন ছিল, সেটা আমরা জেনেছি।
সিমলা 2-3 দিন এখানে আসছিল, ওইটা আমরা জেনেছি। এবং সে এখান থেকে চলে দুবাইয়ের উদ্দেশ্যে সে রওনা দেয়। তারপরে সে ঘটনা ঘটে হলো চিটাগাং। এদিকে বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সন্ত্রাস দমন আইন এবং বিমান নিরাপত্তা বিরোধ অপরাধ দমন আইনে পলাশ আহমেদের নাম উল্লেখ করে অজ্ঞাতদের আসামি করে পতেঙ্গা থানায় মামলা দায়ের করেছে। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। 133 কোটি টাকা আত্মসাৎ, চট্টগ্রামে আমদানিকারক ও এবি ব্যাংকের 2 কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা। ট্রাম্পের সাথে বৈঠক করতে ভিয়েতনামে কিম জং উন, লাল গালিচার সংবর্ধনা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। এলসির মাধ্যমে ঋণ নিয়ে এবি ব্যাংকের 133 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির 2 কর্মকর্তা ও এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। চট্টগ্রামের হালিশহর থানায় দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুল হক এ মামলা করেন। মামলায় আসামিরা হচ্ছেন ইয়াসির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোজাহের হোসাইন এবং এবি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাজির উদ্দিন ও সাবেক সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট আজাদ হোসাইন। এজাহারে বলা হয়, মোজাহের হোসাইন এলসির মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রী আমদানি করে বিক্রি করলেও ব্যাংক ঋণ পরিশোধ করেননি। এ কাজের সাথে ব্যাংকটির ওই 2 কর্মকর্তার সম্পৃক্ত থাকার প্রমাণের কথাও বলা হয় এজাহারে। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনসচেতনতা। লেখাপড়ার পাশাপাশি বিষমুক্ত ফসল উৎপাদন করছে ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ক্লাসের আগে পরে শাকসবজি সহ নানা ফসলের আবাদ করছে তারা। নিজেদের চাহিদা মিটিয়ে এসব বিক্রিও করছে শিক্ষার্থীরা। এছাড়া হাঁস, মুরগি ও গরু সহ নানা প্রজাতির পশু পাখিও পালন করছেন তারা। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। 2006 সালে ঝিনাইদহ শহর থেকে 5 কিলোমিটার দূরে গড়ে তোলা হয় কৃষি প্রশিক্ষণ কেন্দ্র। এর 60 একর জমিতে বিষমুক্ত ফসল আবাদ করছে শিক্ষার্থীরা। নিয়মিত ক্লাসের পাশাপাশি উৎপাদন করা হচ্ছে 60 ধরনের সবজি। এছাড়া মাছ চাষ ও হাঁস, টার্কি মুরগি, গরু, কবুতর সহ চলছে নানা পশু পাখি পালন। এতে কাজ করছে 36 জন শিক্ষার্থী। তারা আমাদেরকে এগুলো হাতে কলমে শেখায় যে এগুলো এভাবে করতে হবে। গোলাপ বাগানের ঘাসগুলো পরিষ্কার করছি যাতে গাছগুলো সুস্থ সবলভাবে থাকে। সকাল 9টা থেকে 1 ঘন্টা কাজ করি, তারপরে 2টো থেকে আবার ক্লাস শুরু হবে। এর আগে কখনো কুদাল বানিয়ে নিতে হাত দিইনি। এখানে ভর্তি হওয়ার পরে প্রথম আমি এগুলোতে হাত দিয়েছি। আমি আমার মাঠে কাজ করে গোলাপ সম্পর্কে অনেক কিছু জানতে পারছি। এখানকার উৎপাদিত সবজি কিনছেন স্থানীয়রা। কম দামে বিষমুক্ত সবজি পেয়ে খুশি তারা। সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হয় যে আমরা একটা বিষমুক্ত সবজি এই জায়গা থেকে পাচ্ছি। হাতে কলমে যে অর্জিত জ্ঞানটা এরা মাঠ পর্যায়ে যখন সেটা প্রয়োগ করবে, আমি মনে করি কৃষি ক্ষেত্রে এটা যুগান্তকারী আলোড়ন আসবে। শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করতেই এমন উদ্যোগ বলে জানালেন প্রকল্পের মূল উদ্যোক্তা। চাকরি নাও পায় তারা অন্তত নিজেরা তাদের নিজেদের জমির উপরে কাজ করে যাতে তাদের সংসার জীবন সুপোষিতভাবে চালাতে পারে। সরকার মহোদয় যদি আমাদের দ্রুত সাড়া দেয়, তাহলে আমরা কিন্তু এই যে 500-600 ছেলে মেয়েকে আমরা সঠিকভাবে আধুনিক কৃষি যন্ত্রপাতির উপরে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আরও আধুনিক উন্নত বাংলাদেশের মতন দক্ষ করে তাদের গড়ে তুলতে পারতাম। ঝিনাইদহের এই মডেল দেশের সকল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে চালু করা হলে কৃষিতে দেশ আরও সমৃদ্ধ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর। বাণিজ্য ঘাটতি পূরণ, পারস্পরিক বিনিয়োগ বাড়াতে আগামী মার্চে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা চুক্তি সইয়ের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সচিবালয়ে রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগনাটোভ এর সাথে বৈঠকের পর মন্ত্রী আরও বলেন, চুক্তিটি হলে বিনিয়োগের নতুন নতুন খাত উন্মুক্ত হবার আশা করা হচ্ছে। এছাড়া দেশটি বাংলাদেশি সি ফুড ও ফার্মাসিউটিক্যালসের প্রতিও আগ্রহ দেখিয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। 2 দেশের মধ্যে ব্যাংকিং চ্যানেল চালুর বিষয়ে জয়েন্ট কমিশন কাজ করছে বলেও এ সময় জানানো হয়।
হজযাত্রীদের হজকালীন সব ধরনের ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে এজেন্সিগুলোর সাথে মতবিনিময় করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী তৌহিদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হাবের সভাপতি আব্দুস সোবহান ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন হাবের সিনিয়র সহসভাপতি মাওলানা ইয়াকুব শরাফতি। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হাবের সদস্যরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক নারী দিবস সামনে রেখে 10 দিন ব্যাপী কর্মসূচির আয়োজন করেছে ইউনিলিভার বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে প্রথম দিনের আয়োজনে বক্তারা বলেন, নারী পুরুষের বৈষম্য দূর করা ও শিক্ষা কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোই কর্মসূচির মূল লক্ষ্য। এছাড়া ব্যবসা ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন বাড়াতে বিভিন্ন প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক কেদার লেলে, ইউএন ওমেন বাংলাদেশের প্রতিনিধি শোকো ইশিকাভা সহ অন্যরা। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড খেলার খবর জানাচ্ছেন ইসরাত জাহান। ধন্যবাদ। নিউজিল্যান্ডের বিপক্ষে সেরা বোলিং করতে পারলে সাফল্য পাওয়া কঠিন হবে না বলে জানান তরুণ পেসার ইবাদত হোসেন। হ্যামিল্টনে অনুশীলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এছাড়া দীর্ঘ সময় দলে টিকে থাকতে টেস্টে নিজের ভালো পারফরমেন্স নিয়েও আশাবাদী ইবাদত। বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে। নিউজিল্যান্ড সফর বাংলাদেশ দলের জন্য যেন বিভীষিকার নাম। কিউইদের মাটিতে কখনোই সাফল্য পায়নি টাইগাররা। আর ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে এখন আত্মবিশ্বাসের তলানিতে সফরকারীরা। সামনে টেস্ট সিরিজ। লঙ্গার ভার্সনে সাফল্য বহুদূরের স্বপ্ন হলেও আশা দেখছেন তরুণ পেসার ইবাদত। তার মতে এবার আগে থেকেই হ্যামিল্টনে অনুশীলন করতে পারায় কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা পাওয়া গেছে। এখানে আগে আসার যে কারণটা, যে এখানে যে উইকেট এবং ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হওয়া, এই জিনিসটা আসলে খুব হচ্ছে। আর লাস্ট এই কয়েকদিন যে প্র্যাকটিস করলাম, আসলে এই প্র্যাকটিসটা অনেক কাজে দিয়েছে আমার কাছে। ম্যাচে সুযোগ পেলে নিজেকে উজাড় করে দিতে আত্মবিশ্বাসী ইবাদত জানান দীর্ঘদিন টিকে থাকতে চান টেস্ট দলে। কোচ আমাদের শুধু একটা কথাই বলছিল যে এখানে রিল্যাক্স থাকবা আর কনসিস্টেন্সিটা যাতে ভালো হয় ওই জিনিসটা বজায় রাখবা, লাইন অ্যান্ড ল্যান্ড। তো আমি আসলে চেষ্টা করছি, আমি এক ওভারের সুযোগ পাইছি, তো ওই এক ওভারে আমি চেষ্টা করছি যে আমি আমার যাতে কনসিস্টেন্সি, যাতে লাইন অ্যান্ড এতদিন যে প্র্যাকটিসটা করছি ওইটাই যাতে আমি আমার যাতে অ্যাপ্লাই করতে পারি। বৃহস্পতিবার হ্যামিল্টনে শুরু হবে 3 টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সৌরভ ইমাম, 21 টেলিভিশন। ঢাকা প্রিমিয়ার লিগ টি-20তে নিজেদের উদ্বোধনী ম্যাচে বিকেএসপিকে 27 রানে হারিয়ে শুভ সূচনা করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। কার্টেল ওভারে প্রথমে ব্যাট করে 4 উইকেটে 123 রান তোলে গাজী গ্রুপ। সর্বোচ্চ 41 রান করেন রনি তালুকদার। জয়ের জন্য ব্যাট করতে নেমে 4 উইকেটে 96 রানে থামে বিকেএসপি। আকবরের ব্যাট থেকে আসে 43 রান। এদিকে মিরপুরে দিনের অন্য ম্যাচে মোহামেডানকে 22 রানে হারিয়ে টানা দ্বিতীয় জয়ে সেমিতে উঠল শাইনপুকুর। প্রথমে ব্যাট করে শুভগত হোমের রেকর্ড দ্রুতগতির হাফ সেঞ্চুরিতে 4 উইকেটে 192 রানের পুঁজি পায় শাইনপুকুর। মাত্র 16 বলে 50 করেন শুভগত। এছাড়া 66 রান করেন হৃদয়। জবাবে 9 উইকেটে 170 রানে থামে মোহামেডান। ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারত 4টি গোলসহ 10টি পদক পেয়ে প্রথম এবং বাংলাদেশ 2টি গোলসহ 9টি মেডেল নিয়ে দ্বিতীয় স্থানে। শেষ দিনে কম্পাউন্ডে মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ ভারতকে হারিয়ে গোল্ড মেডেল অর্জন করেন। আর রিকার্ভ মহিলা একক ইভেন্টে বাংলাদেশের দিয়া সিদ্দিকী 6-4 সেট পয়েন্টের ব্যবধানে ইরানের শৌজা মেহের শিভাকে পরাজিত করে স্বর্ণপদক জেতেন। কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভারত বাংলাদেশকে হারিয়ে গোল্ড জেতে। এছাড়া কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে জার্মানি ভারতকে হারিয়ে গোল্ড মেডেল অর্জন করে। আর কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে ভারত জার্মানিকে হারিয়ে স্বর্ণ জেতে। এই ছিল আমার কাছে খেলার খবর। ফিরছি মূল খবরে। ধন্যবাদ ইসরাত। আর এর সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। রপ্তানি বহুমুখীকরণের চিন্তা ভাবনা করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। প্রবাসীদের আরো বিনিয়োগের আহ্বান। চকবাজার ট্র্যাজেডিতে আরো 2 জনের মৃত্যু। নিমতলির সুপারিশ বাস্তবায়নের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় জানতে চান হাইকোর্ট।
বোতলজাত পানি মানসম্মত না হওয়ায় 7 কোম্পানির লাইসেন্স স্থগিত, 3টিকে কারণ দর্শানোর নোটিশ। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা, কাউকে বাধা দেয়া হচ্ছে না বলছে ছাত্রলীগ, সহাবস্থান না থাকার অভিযোগ ছাত্র দলের। পাকিস্তানের জঙ্গি আস্তানায় ভারতের বিমান হামলা, 300 নিহত দাবি দিল্লির, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইসলামাবাদে। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। ধন্যবাদ সবাই।